হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু পাঠশালা ইউটিউব চ্যানেল। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের 46 নম্বর ক্লাসে সকলকে স্বাগত। আমরা বিগত 45টি ক্লাস ধরে কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে আসছি। আমাদের এই ক্লাসে থাকছে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে স্ট্যাটিক জিকে। তোমরা আমাদের এই ক্লাস থেকে কী পেতে পারো? তোমরা আমাদের এই ক্লাস থেকে পেতে পারো 10 মিনিটের মধ্যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। 10 মিনিটের মধ্যে তোমরা কভার করতে পারো আজকের দিনে কারেন্ট অ্যাফেয়ার্সটি। এই ক্লাসটি প্রতিদিন সকাল 6টার সময় প্রোভাইড করা হয়। আর আমাদের এই ক্লাসটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দাও। আশা করি আজকের ক্লাসটি সকলে ভালো লাগবে। তো দেখতে থাকো আজকের ক্লাসটি। আজকের ক্লাসে মূল পর্বে যাওয়ার আগে আরেকটা কথা বলে দিই, গতকাল আমরা টপিক ওয়াইজ জিকে ক্লাসে ভারতের লোকনৃত্য অর্থাৎ ইন্ডিয়ান ফোক ডান্স সম্পর্কিত ক্লাসটি প্রোভাইড করেছিলাম। যদি ওই ক্লাসটি কেউ না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নাও। এবার চলো আমরা আজকের মূল ক্লাসে চলে যাই। আজকের প্রথম প্রশ্নটি হলো, সম্প্রতি কোন রাজ্য কাম অ্যান্ড সোলার পাওয়ার প্রজেক্ট চালু করেছে? অপশান এ মণিপুর, অপশান বি হিমাচল প্রদেশ, অপশান সি নাগাল্যান্ড, অপশান ডি হলো মধ্যপ্রদেশ। সঠিক উত্তরটি হলো অপশান বি হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ রাজ্য সরকার কাম অ্যান্ড সোলার পাওয়ার প্রজেক্ট চালু করেছে। যেহেতু হিমাচল প্রদেশের কথা এসছে, তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে দেখে নেব হিমাচল প্রদেশ সম্পর্কিত স্ট্যাটিক জিকেগুলি। হিমাচল প্রদেশ রাজ্য হিসাবে 25শে জানুয়ারি 1971 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। হিমাচল প্রদেশের রাজধানী কি? সিমলা। সিমলা হলো গ্রীষ্মকালীন রাজধানী এবং ধর্মশালা হলো শীতকালীন রাজধানী। রাজ্যপাল কে রয়েছে হিমাচল প্রদেশের? শিবপ্রতাপ শুক্লা। বিধানসভার আসন সংখ্যা রয়েছে 68টি এবং হিমাচল প্রদেশের বিধানসভা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট বিধানসভা। হিমাচল প্রদেশের বর্তমান জেলার সংখ্যা হলো 12টি। হিমাচল প্রদেশ কোন হাইকোর্টের অন্তর্গত? হিমাচল প্রদেশ হাইকোর্টের অন্তর্গত। হিমাচল প্রদেশের রাজ্য পাখি হলো পশ্চিমী ট্রাগোপান। মাছ হলো গোল্ডেন মাউসির। রাজ্য ফুল হলো গোলাপি রোডোডেনড্রন। রাজ্য স্তন্যপায়ী প্রাণী কি? তুষার চিতাবাঘ। রাজ্য গাছ হলো দেবদারু গাছ। হিমাচল প্রদেশের যে বাঁধগুলি রয়েছে, পংবাঁধ বিয়াস নদীর ওপরে, পাণ্ডব বাঁধ, ভাকরা নাঙ্গাল বাঁধ সুতলজ অর্থাৎ শতদ্রু নদীর তীরে এবং চামেরা বাঁধ রাবি নদীর তীরে হলো হিমাচল প্রদেশের প্রমুখ বাঁধগুলো। এবার আমরা চলে যাবো আজকে 2 নম্বর প্রশ্নে। সম্প্রতি কোন রাজ্য বা ইউটি অর্থাৎ ইউনিয়ন টেরিটরি এর সরাই খালে খান চৌরাস্তার নাম পরিবর্তন করে বিরসা মুন্ডা চক করা হয়েছে? অপশন এ দিল্লি, অপশন বি ঝাড়খণ্ড, অপশন সি উড়িষ্যা, অপশন ডি হলো বিহার। সঠিক উত্তরটি হলো অপশন এ দিল্লি। দিল্লির সরাই খালে খান চৌরাস্তার নাম পরিবর্তন করে বিরসা মুন্ডা চক রাখা হয়েছে। এবার যেহেতু দিল্লির কথা এসেছে, তাই আমরা দিল্লির স্ট্র্যাটেজিকে দেখে নিই। দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন? অতিশী মাল্লেনা। লেফটেন্যান্ট রাজ্যপাল অর্থাৎ লেফটেন্যান্ট গভর্নর কে রয়েছেন এখানে? ভিনাই সাক্সেনা। দিল্লির রাজপথ যাকে বলে কর্তব্য পথ। প্রথম এশিয়ান গেম এই 1951 সালে দিল্লিতেই হয়েছিল। মহাত্মা গান্ধীর সমাধি কোথায় রয়েছে? দিল্লির রাজঘাটে। লাল বাহাদুর শাস্ত্রীর সমাধি কোথায় রয়েছে? দিল্লির বিজয়ঘাটে লাল বাহাদুর শাস্ত্রীর সমাধি। এবার আমরা দেখে নেব আজকে 3 নম্বর প্রশ্নটি। 2024 সালের নভেম্বরে ইউনেস্কোর ইন্টার গভর্নমেন্টাল ওশেনোগ্রাফিক কমিশন উড়িষ্যার কতগুলি গ্রামকে সুনামি প্রস্তুত ঘোষণা করেছে? অপশান এ 20, অপশান বি 24, অপশান সি 35, অপশান ডি হলো 40। সঠিক উত্তরটি হলো অপশান বি 24টি গ্রামকে সুনামি প্রস্তুত ঘোষণা করেছে। এবার দেখো, সুনামি রেডি হলো অর্থাৎ সুনামি প্রস্তুত হলো একটি আন্তর্জাতিক প্রোগ্রাম, যার উদ্দেশ্য হলো সুনামি সংক্রান্ত বিপদ কমানো এবং সুনামি মোকাবেলায় সম্প্রদায়কে প্রস্তুত করা। ইন্দোনেশিয়ার দ্বিতীয় গ্লোবাল সুনামি সিম্পোজিয়াম প্রোগ্রামে ইউনেস্কোর আন্তঃসরকারি সমুদ্র বিজ্ঞান কমিশন অর্থাৎ ইন্টার গভর্নমেন্টাল ওশেনোগ্রাফিক কমিশন উড়িষ্যার 24টি গ্রামকে সুনামি রেডি অর্থাৎ সুনামি প্রস্তুত মর্যাদা দিয়েছে। এই সম্পর্কিত আরও কিছু তথ্য দেখে নাও। সুনামি উড়িষ্যার যে গ্রামের নাম ঘোষণা করা হয়েছে অর্থাৎ সুনামি প্রস্তুতি হিসাবে উড়িষ্যার যেসব গ্রামের নাম ঘোষণা হয়েছে তার মধ্যে রয়েছে বালাসোর, ভদ্রক, কেন্দ্রপাড়া, জগৎসিংহপুর, পুরী এবং গঞ্জাম জেলা। সুনামি কি? সুনামি একটি জাপানি শব্দ যার অর্থ কি? সমুদ্রের বড় ঢেউ অর্থাৎ সমুদ্রের জলোচ্ছ্বাস। এবার আমরা চলে যাবো আজকে 4 নম্বর প্রশ্নে। ফরচুন ম্যাগাজিনের প্রথম ফরচুন পাওয়ারফুল বিজনেসম্যান 2024-এর তালিকায় একমাত্র ভারত থেকে? অপশন এ অনিল আম্বানি, অপশন বি মুকেশ আম্বানি, অপশন সি রতন টাটা, অপশন ডি হলো সুনীল মিত্তল। সঠিক উত্তরটি হলো অপশন বি মুকেশ আম্বানি। ফরচুন ম্যাগাজিনের প্রথম ফরচুন পাওয়ারফুল বিজনেসম্যান 2024-এর তালিকার মধ্যে ভারতীয় কে রয়েছেন? মুকেশ আম্বানি। যেহেতু এটা ফরচুন ম্যাগাজিনের প্রথম একটি তালিকা বের করেছে, ঠিক আছে, জারি করেছে, তার জন্য এই প্রশ্নটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার দেখো অ্যাডিশনাল ইনফরমেশন এই সম্পর্কিত কিছু তথ্য। 2024 সালের নভেম্বরে আমেরিকার ফরচুন ম্যাগাজিন প্রথম ফরচুন পাওয়ারফুল বিজনেসম্যান 2024-এর তালিকা প্রকাশ করেছে। ফরচুন পাওয়ারফুল বিজনেসম্যান 2024-এর তালিকায় ভারতীয় মুকেশ আম্বানি সহ 6 জন ভারতীয় বংশোদ্ভূত রয়েছেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড
এর সিএমডি অর্থাৎ চিফ ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি এই তালিকায় 12তম স্থান অর্জন করেছে। এবার দেখো আজকে 5 নম্বর প্রশ্নটি, নিচের কোন খেলোয়াড় 2024 সালে IBSF বিশ্ব বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ শিরোপাটি জিতেছেন? অর্থাৎ আমাদের আজকে থাম্বনেলের প্রশ্নটি। অপশান এ মাইকেল ফেডেরা, অপশান বি গীত শেঠি, অপশান সি পঙ্কজ আডবাণী, অপশান ডি হলো সৌরভ কাঠারি। সঠিক উত্তরটি হলো অপশান সি পঙ্কজ আডবাণী। পঙ্কজ আডবাণী 2024 সালে IBSF বিশ্ব বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ শিরোপাটি জিতেছেন। এবার এই সম্পর্কে কিছু তথ্য দেখে নাও। IBSF বিশ্ব বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ 2024-এ কাতারের দোহাতে অনুষ্ঠিত হয়েছিল। ভারতের পঙ্কজ আডবাণী IBSF বিশ্ব বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ 2024-এর ফাইনাল ম্যাচগুলিতে ইংল্যান্ডের রবার্ট হলকে হারিয়ে IBSF বিশ্ব বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ 2024-এর শিরোপাটি জিতেছেন। আরও কিছু তথ্য দেখো এই সম্পর্কিত। এটি পঙ্কজ আডবাণীর 28তম বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা এবং বিলিয়ার্ডসে 20তম বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা হলো এইটি। আডবাণী 2016 সালে প্রথম বিশ্ব শিরোপা জিতেছিলেন এবং 2016 সালেই প্রথমবারের মতো বিশ্ব বিলিয়ার্ড শিরোপাও জিতেছিলেন। ভারতের সৌরভ কাঠারি এবং সিঙ্গাপুরের পিটার গিলক্রিস্ট যৌথভাবে IBSF বিশ্ব বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকটি জিতেছেন 2024 সালে। তো আমরা এই সম্পর্কিত ডিটেলসে দেখে নিলাম। এবার আমরা যেহেতু এখানে IBS অর্থাৎ ওয়ার্ল্ড বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপের কথা এসেছে, তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে এই সম্পর্কিত কিছু তথ্য দেখে নিই। এটি হলো বিখ্যাত আন্তর্জাতিক বিলিয়ার্ডস টুর্নামেন্ট যা আন্তর্জাতিক বিলিয়ার্ডস এবং স্নুকার ফেডারেশন দ্বারা আয়োজিত হয়ে থাকে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1971 সালে, যার সদর দপ্তর কোথায় রয়েছে? কাতারের দোহাতে রয়েছে যার সদর দপ্তর। এবার দেখে নাও আজকে 6 নম্বর প্রশ্নটি। গ্লোবাল কার্বন প্রজেক্ট যা সম্প্রতি সংবাদে ছিল অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সে রয়েছে, এটি কার দ্বারা চালু হয়েছে? অপশান এ UNEP এবং UNDP, অপশান বি WEF এবং UNDP, অপশান সি WB এবং GEF, অপশান ডি হলো ফিউচার আর্থ এবং গ্লোবাল ওয়ার্ল্ড ক্লাইমেট রিসার্চ প্রোগ্রাম। অপশান ডি হলো সঠিক উত্তর। ফিউচার আর্থ এবং ওয়ার্ল্ড ক্লাইমেট রিসার্চ প্রোগ্রামের দ্বারা গ্লোবাল কার্বন প্রজেক্টটি চালু হয়েছিল। এবার দেখো, এটি একটি আন্তর্জাতিক গবেষণা প্রকল্প। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের নিয়ন্ত্রণের জন্য একটি জ্ঞানের ভিত্তি তৈরি করা। এই প্রকল্পটি 2001 সালে ফিউচার আর্থ এবং ওয়ার্ল্ড ক্লাইমেট রিসার্চ প্রোগ্রাম দ্বারা চালু করা হয়েছিল। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি রোধে সাহায্য করা। এটি সম্প্রতি কেন কারেন্ট অ্যাফেয়ার্সে রয়েছে সেটা দেখে নিই। সম্প্রতি গ্লোবাল কার্বন প্রজেক্ট 2024 সালে গ্লোবাল কার্বন বাজেট রিপোর্টটি প্রকাশ করেছে। এই জন্য এটি সম্প্রতি কারেন্ট অ্যাফেয়ার্সে রয়েছে এবং আমাদের পরীক্ষা আসতে পারে যে গ্লোবাল কার্বন প্রজেক্টটি কার দ্বারা চালু করা হয়েছিল। এবার দেখো আজকে 7 নম্বর প্রশ্ন। ভারতের বর্তমান পররাষ্ট্র সচিব কে রয়েছেন অর্থাৎ বিদেশ সচিব কে রয়েছেন? অপশান এ অজিত সিং, অপশান বি রঘুরাজন রাও, অপশান সি মেহুল যোশী, অপশান ডি হলো বিক্রম মিশ্রি। সঠিক উত্তরটি হলো অপশান ডি বিক্রম মিশ্রি। সম্প্রতি এই বিক্রম মিশ্রি ভারতের পররাষ্ট্র সচিব অর্থাৎ বিদেশ সচিব রয়েছেন। এবার সম্প্রতি তিনি নিউজে কেন রয়েছে সেটা আমরা দেখে নিই। সম্প্রতি মন্ত্রিসভার নিয়োগ কমিটি ভারতের বর্তমান বিদেশ সচিব বিক্রম মিশ্রির মেয়াদ 2 বছরের জন্য বাড়িয়েছে। এর জন্য তিনি সম্প্রতি নিউজে এসছেন। বিদেশ সচিব হিসাবে বিক্রম মিশ্রির নতুন মেয়াদ 14 জুলাই 2026 পর্যন্ত চলবে। তিনি ভারত সরকারের বিদেশ মন্ত্রণালয়ের সবচেয়ে সিনিয়র অফিসার। এই পদটি ইন্ডিয়ান ফরেন সার্ভিস অর্থাৎ IFS এর একজন সিনিয়র অফিসারকে দেওয়া হয়ে থাকে। এবার দেখে নাও আজকে কারেন্ট অ্যাফেয়ার্সে 8 নম্বর প্রশ্নটি। সাউথ এশিয়ান টেলিকমিউনিকেশন রেগুলেটর কাউন্সিল অর্থাৎ STARC শীর্ষ সম্মেলন 2024 কোথায় আয়োজিত হয়েছে? অপশান এ মুম্বাই, অপশান বি নয়াদিল্লি, অপশান সি পাটনা, অপশান ডি হলো গান্ধীনগর। সঠিক উত্তরটি হলো অপশান বি নয়াদিল্লি। নয়াদিল্লিতে সাউথ এশিয়ান টেলিকমিউনিকেশন রেগুলেটর কাউন্সিলের শীর্ষ সম্মেলন 2024টি আয়োজিত হয়েছে। এবার দেখো 25তম, এটা কততম তাহলে শীর্ষ সম্মেলন? 25তম। 25তম দক্ষিণ এশিয়ান টেলিকম রেগুলেটরি কাউন্সিল 12ই নভেম্বর শুরু হয়েছিল। টেলিকম সেক্টরের জন্য নতুন নিয়ন্ত্রক ধারণা এবং কৌশল নিয়ে আলোচনা এবং বিকাশের জন্য এটি ছিল একটি 2 দিনের সম্মেলন। এর প্রধান উদ্দেশ্য কি? এর প্রধান উদ্দেশ্য হলো টেলিকম পরিষেবা, ইন্টারনেট পরিষেবা, স্যাটেলাইট পরিষেবা প্রদানকারী এবং ভোক্তাদের নিয়ন্ত্রকদের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা হলো এর প্রধান উদ্দেশ্য। আরও কিছু তথ্য দেখে নাও। এর মূল উদ্দেশ্য কী ছিল? ইন্টিগ্রেটেড রেগুলেটরি এজেন্ডা গঠনে সহায়তা করা। এটি এশিয়া প্যাসিফিক টেলিকম দ্বারা আয়োজিত এবং টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই দ্বারা আয়োজিত হয়েছিল এই সাউথ এশিয়ান টেলিকমিউনিকেশন রেগুলেটর কাউন্সিলের শীর্ষ সম্মেলনটি। এবার আমরা চলে যাবো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্নটি অর্থাৎ 9 নম্বর প্রশ্ন। সম্প্রতি অক্টোবর 2024-এর জন্য ICC মেন্স প্লেয়ার অব দ্য মান্থ হিসাবে কাকে নির্বাচিত হয়েছেন?
এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটি পরীক্ষায় এসছে। প্রত্যেক মাসে কে কে আইসিসি মেন্স এবং উমেন্স নির্বাচিত হয়েছে, এই প্রশ্নটি। দেখো অপশন এ জাসপ্রীত বুমরা, অপশন বি বিরাট কোহলি, অপশন সি নোমান আলী, অপশন ডি হলো কামিন্দু মেন্ডিস। সঠিক উত্তরটি হলো অপশন সি, নোমান আলী। পাকিস্তানের নোমান আলী 2024 অক্টোবর মাসে আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ হিসাবে নির্বাচিত হয়েছে। এবারে অ্যাডিশনাল ইনফরমেশন এই সম্পর্কিত কিছু তথ্য দেখে নেব। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি প্রতি মাসে আন্তর্জাতিক ক্রিকেটে সেরা পারফরমেন্সকে স্বীকৃতি দেওয়ার জন্য 2021 সালে প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ডটি চালু করছে। যদি আমাদের পরীক্ষা আসে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ডটি কবে চালু হয়েছে? 2021 সালে। এবার দেখো ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ে উইকেট প্রাপ্তির পর আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হিসাবে খেতাবটি জিতেছেন পাকিস্তানের স্পিন খেলোয়াড় নোমান আলী। আমরা তাকে পাশের ছবিতে দেখতে পাচ্ছি। এবার দেখে নেব মহিলাদের মধ্যে কে জিতেছে। মহিলাদের টি-20 বিশ্বকাপ জয়ী নিউজিল্যান্ডের অলরাউন্ডার খেলোয়াড় আমেলিয়া কের আইসিসি উমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ এর সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করেছেন। তাহলে মহিলাদের মধ্যে এই আইসিসি উমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ খেতাবটি জিতেছেন নিউজিল্যান্ডের আমেলিয়া কের। যেহেতু এখানে আইসিসি কথা এসছে, তাই আমরা আইসিসি ইতিহাস দেখে নেব, অর্থাৎ আইসিসি সম্বন্ধে জিকেগুলি দেখে নিই অ্যাবাউট অফ দ্য টপিকে। আইসিসি গঠিত হয়েছিল 15 জুন 1909 সালে। 15 জুন 1909 সালে ইংল্যান্ডের লর্ডসে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। তখন এর নাম ছিল ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স। প্রতিষ্ঠাকালীন এর সদস্য ছিল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। শুরুতে কেবলমাত্র কমনওয়েলথভুক্ত দেশগুলি এতে যুক্ত হতে পারত। আচ্ছা, কমনওয়েলথ দেশ কোনগুলো? যেগুলিতে আগে ব্রিটিশের শাসন ছিল তাদেরই কমনওয়েলথ দেশ বলা হয়। পরবর্তীতে এতে যোগ দেয় ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ভারত ও পাকিস্তান ক্রিকেট দল। 1965 সালে সংস্থার নাম পরিবর্তন করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স নামকরণ হয়েছিল। এরপরে দেখো 1989 সালে আবারও এর নাম পরিবর্তন করে রাখা হয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, অর্থাৎ বর্তমানে যে নামটি রয়েছে। এর সদর দপ্তর 1909 সালে যুক্তরাজ্যের লন্ডনে গঠিত হলেও 2005 সাল থেকে বর্তমানে আইসিসির সদর দপ্তর কোথায় রয়েছে? দুবাইতে রয়েছে, যেটা ইউএইতে। সদস্য দেশের সংখ্যা 108টি, যার মধ্যে 12টি পূর্ণ সদস্য দেশ রয়েছে এবং বাকি 96টি সহযোগী সদস্য দেশ। আইসিসির অফিসিয়াল ভাষা কি? ইংরেজি। বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? জয় শাহ। এবং আইসিসির ডেপুটি চেয়ারম্যান বর্তমানে রয়েছে ইমরান খাজা। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি। যদি ক্লাসটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর ধন্যবাদ সবাইকে ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য।